আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী 4-এর সমাধান নিয়ে এসেছি। অঙ্কগুলো দেখে তোমাদের কাছে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে অঙ্কগুলো একদমই কঠিন নয়, খুবই সহজ। আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দেব। আশা করছি তোমরা সবকটা অঙ্ক বুঝতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমি আজকে 4 অধ্যায় করছি এবং পরবর্তীতে আমি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এভাবে প্রত্যেকটি অধ্যায়ের আমি সমাধান নিয়ে আসবো তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবে যেন তোমরা পরবর্তী অঙ্কের সলিউশন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। তো চলো আমরা চতুর্থ অধ্যায় শুরু করি। দেখো, চতুর্থ অধ্যায় আমার এখানে করতে গেলে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে গাণিতিক বাক্য, খোলা বাক্য। আমরা প্রথমে দেখি নিই গাণিতিক বাক্য এবং খোলা বাক্য কাকে বলে। দেখো, আমার চতুর্থ অধ্যায়ের 4.2-এ বলা আছে খোলা বাক্য কাকে বলে। একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ধারণ করা যায় না। অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। অর্থাৎ আমি একটা বাক্যকে খোলা বাক্য কখন বলবো? যখন সে বাক্যটি সত্য নাকি মিথ্যা সেটা নির্ণয় করা যাবে না। এবং বাক্যটিকে কখন আমি গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলবো? গাণিতিক বাক্যের অপর নামে বন্ধ বাক্য। তো কখন আমি গাণিতিক বাক্য বলবো? যখন বাক্যটি সত্য না মিথ্যা সেটা নির্ণয় করা যাবে। দেখো, এখানে কিছু উদাহরণ দিয়েছে। 3টি উদাহরণ আমরা দেখি। 8 একটি জোড় সংখ্যা। 8 একটি জোড় সংখ্যা, আমরা সবাই জানি 8 একটি কি জোড় সংখ্যা। এটি একটি গাণিতিক বাক্য এবং এটি কি সত্য। যেহেতু এটাই সত্য কথা, অর্থাৎ 8 আসলে একটি জোড় সংখ্যা, তার মানে এই গাণিতিক বাক্যটি কি সত্য। এবং 9 একটি জোড় সংখ্যা। একটু খেয়াল করো, 9 কি জোড় সংখ্যা? অবশ্যই না, 9 হচ্ছে একটি বিজোড় সংখ্যা। তার মানে এখানে কি ভুল বলেছে। কিন্তু এটি গাণিতিক বাক্য, অর্থাৎ এই গাণিতিক বাক্যটি মিথ্যা। এটি একটি গাণিতিক বাক্য এবং এটি কি মিথ্যা, কারণ 9 একটি জোড় সংখ্যা নয়। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, ক একটি জোড় সংখ্যা। এখানে ক বলেছে। ক এর মান কত? আমরা কি ক এর মান জানি? ক কি কখনো জোড় বিজোড় হতে পারে? পারে না, কিন্তু ক এর একটা মান জোড় বিজোড় হতে পারে। সেই মানটা আমার এখানে বলা নেই, আমি সেই মানের কথা জানিও না যে এখানে ক এর মান কত হতে পারে। এখানে ক এর মান 1 থেকে 100, 1000 যে কোনো কিছু মান হতে পারে, সেটি আমি জানি না। অর্থাৎ এইরকম বাক্যগুলো হচ্ছে একটি খোলা বাক্য। যখন আমি কোনো কিছুর মান জানবো না, একটি অজানা রাশি বা অজ্ঞাত রাশি আমার কাছে থাকবে, তখন সেটি হয়ে যাবে কি একটি খোলা বাক্য। কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা ক এর মানের উপর নির্ভর করছে। অর্থাৎ ক এর মান কত সেটির উপর নির্ভর করছে যে এটি আসলেই জোড় নাকি বিজোড়। অর্থাৎ এই ধরনের বাক্যকে আমরা কি বলবো? খোলা বাক্য। আমাকে অনুশীলনীর প্রথম অঙ্কে কি বলেছে, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। অর্থাৎ এই বাক্যগুলো আমাকে পড়ে দেখতে হবে যে বাক্যগুলো গাণিতিক বাক্য নাকি খোলা বাক্য। তা আমি কিভাবে দেখব? দেখো, 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল হয় 80। কত? 9। আমি কত দিয়ে গুণ করব? 7, এবং গুণফল কত? 80। এখানে কি কোনো ক আছে? ক মানে কোনো অজানা রাশি, কোনো অজ্ঞাত রাশি, কোনো কিছু আছে? নাই। তার মানে এটি খোলা বাক্য নয়, এটি হচ্ছে একটি গাণিতিক বাক্য। যেহেতু এখানে কোনো ক এর মান নেই, এখানে আছে 9, 7 এবং কত? 80। সব কটার মান আমি জানি, এবং 9কে 7 দ্বারা গুণ করলে কত হবে? গুণফল হবে 80। অর্থাৎ 9 গুণ 7 সমান সমান 80। ঠিক আছে, তার মানে আমি প্রথমে কি দেখলাম যে এটি একটি গাণিতিক বাক্য, এটি কোনো খোলা বাক্য নয়। এবার দেখব এই গাণিতিক বাক্যটি সঠিক নাকি ভুল। চলো দেখিনি। দেখো, আমি লিখেছি গাণিতিক বাক্যটি কি 9 গুণ 7 সমান 80। আমরা 9-এর নামটা পড়েছি, 7-এর নামটা পড়েছি। কোনোভাবে কি 9-এর সাথে 7 গুণ করলে 80 হয়? কখনোই না। 9-এর সাথে 7 গুণ করলে কখনোই 80 হয় না। এই গাণিতিক বাক্যটি কি ভুল। এবার দেখো পরের অঙ্কে কি বলেছে, 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। দেখো, এখানে বলেছে 42 এবং 42 থেকে কত বিয়োগ করেছে? ক। তার মানে আমার এখানে একটা অজ্ঞাত রাশি বা অজানা রাশি রয়েছে, এবং ক বিয়োগ করলে কত হয়? 35। যেহেতু আমার এখানে ক আছে, তার মানে আমি কি বলতে পারি? আমার একটা অজানা রাশি আছে, আমি এটার মান জানি না যেটা কত হতে পারে। ক এর মান যে কোনো কিছু হতে পারে। তো যেহেতু একটা অজানা রাশি আছে, আমি এটাকে কি বলতে পারি? এটি হচ্ছে একটি খোলা বাক্য। এটি গাণিতিক বাক্য নয়, এটি কি? এটি খোলা বাক্য।
ঠিক আছে, এখন আমি দেখব যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, এই বাক্যটি লিখলে কীরকম হবে। 42 বিয়োগ ক সমান কত? 35। অর্থাৎ উক্ত বাক্যটি একটি খোলা বাক্য, যেহেতু আমার এখানে ক এর কথা বলেছে এবং আমি ক এর মান জানি না। পরের অঙ্কটি দেখো, 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। 120কে কত দিয়ে ভাগ করব? 40 দিয়ে। ভাগ করলে কত আসবে ভাগফল? 3। এখানে কোনো ক এর মান নেই, কোনো অজানা মান নেই, কোনো অজ্ঞাত মান নেই, তার মানে এটি খোলা বাক্য নয়। এটি কি? এটি একটি গাণিতিক বাক্য। এবং এটা কীভাবে লিখতে হবে চলো দেখি। 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। দেখো, 120 ভাগ 40 সমান কত? 3। অর্থাৎ আমি 120কে 40 দিয়ে ভাগ করছি এবং এর ভাগফল কত আসছে? 3। অর্থাৎ উক্ত বাক্যটি একটি গাণিতিক বাক্য, যেটি আমরা আগেই বলেছি, এবং বাক্যটি কি? সঠিক। 120কে 40 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 আসবে। তারপর 2 নম্বরে দেখো কি বলেছে, নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। অর্থাৎ এখানে আমার অজানা প্রতীকের মানগুলো বের করতে হবে এবং এই বাক্যগুলো যেন সত্য হয়। প্রথম বাক্যে কি বলেছে? একটি ত্রিভুজের ক বাহু আছে। আমরা জানি কি একটি ত্রিভুজের কয়টা বাহু আছে? একটা ত্রিভুজের 3টা বাহু থাকে। এবং এখানে কি বলেছে? এখানে বলেছে একটা ত্রিভুজের ক বাহু আছে। আমি এটা কীভাবে লিখব? একটি ত্রিভুজের ক বাহু আছে। আমাকে এটা প্রশ্নে বলে দিয়েছে যে একটি ত্রিভুজের ক বাহু আছে। এখন আমরা জানি একটি ত্রিভুজের আসলে কয়টি বাহু থাকে? 4টি, 5টি, 6টি? না, একটি ত্রিভুজের 3টি বাহু থাকে। একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে? 3টি। দেখো, যখন 3টি বাহু পরস্পর একত্রে মিলিত হয়ে একটি চিত্র গঠন করবে বা একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করবে, তখন সেটিকে কি বলবো? তখন সেটিকে আমি বলবো ত্রিভুজ। দেখো, ত্রিভুজের কয়টা বাহু? 1টা, 2টা, 3টা। ঠিক আছে, তাহলে আমরা জানি কি ত্রিভুজের কয়টি বাহু? ত্রিভুজের 3টি বাহু থাকে। অর্থাৎ ক সমান সমান 3, কারণ আমার প্রশ্নে বলেছিল ত্রিভুজের ক বাহু আছে এবং আমরা জানি ত্রিভুজের কয়টি বাহু? 3টি। তার মানে এই ক এর মানই হচ্ছে কত? 3। অর্থাৎ ক সমান সমান 3। দেখো, পরের প্রশ্নে কি বলেছে, ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। অর্থাৎ ক টাকার জিনিস আমি কিনেছি এবং 50 টাকা আমি দোকানদারকে দিয়েছি এবং সে আমাকে কত ফেরত দিয়েছে? সে আমাকে 23 টাকা ফেরত দিয়েছে। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে আমি দোকানে গেলাম, কোনো একটা জিনিস কিনলাম, যে জিনিসটার দাম কত? ক টাকা, এবং আমি দোকানিকে কত টাকা দিব? 50 টাকা, এবং সে আমাকে কত ব্যাক করবে? 23 টাকা। অর্থাৎ আমার এই 50 টাকা থেকে আমার সেই জিনিসের টাকার দামটা বাদ যাবে। দ্যাট মিন্স 50 বিয়োগ ক সমান কত? 23। কীভাবে লিখব চলো দেখি নিই। প্রশ্ন মতে 50 বিয়োগ ক সমান কত? 23। আমি 50 টাকা দিয়েছিলাম দোকানিকে এবং কিনেছিলাম কত টাকার? ক টাকার জিনিস, এবং দোকানি আমাকে ফেরত দিয়েছিল কত? 23 টাকার। অর্থাৎ আমার মোট টাকা থেকে আমি যত টাকার জিনিস কিনেছি সেই টাকাটা বাদ দিলে কত থাকবে? দোকানি আমাকে যে টাকা ফেরত দিয়েছে সেই টাকাটা। অর্থাৎ 50 বিয়োগ ক সমান 23। এখন ক এর মান আমি কীভাবে বের করব? দেখো, ক এর মান আমি কীভাবে বের করব? সেই জন্য আমাকে কটাকে এই পাশে রাখতে হবে। অর্থাৎ আমি ক এর মান বের করব, ককে রাখবো বাঁ পাশে আর বাকি সব ডান পাশে। তাহলে ক এর এখানে কী ছিল বলো তো? বিয়োগ চিহ্ন ছিল, এই জন্য আমি বিয়োগটাকে কি ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে এখানে কত আছে? ক, এবং এখানে কত ছিল? 23। এই 23টাকে আমি 50-এর সাথে নিয়ে আসব। তাহলে কত হবে? 50 বিয়োগ 23। কেন? কারণ 23-এর আগে এখানে কোনো চিহ্ন ছিল না। কোনো চিহ্ন নাই মানে কি? যোগ আছে। তো যোগ 23 যদি সমান সমানের ওই পাশে যায় তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে বিয়োগ 23। অর্থাৎ 50 বিয়োগ এই কয়ের জায়গায় কত হবে? 23, যেটা আমি এখানে লিখেছি। 50 বিয়োগ 23, এখানে যোগ ক এবং সমান সমান 50 বিয়োগ 23। অর্থাৎ আমি আমার কটাকে এ পাশে রেখেছি এবং বাকি সবকটা সংখ্যাকে আমি ডান পাশে পাঠিয়ে দিয়েছি। এখন যদি আমি 50 থেকে 23 বিয়োগ করি তাহলে কত হবে? 27। অর্থাৎ ক এর মান কি? 27। এবার দেখো আমার 3 নম্বর অঙ্কে কি বলেছে। 3-এ বলেছে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। তাহলে বর্গাকৃতি কাগজটির পরিসীমা বের করতে বলেছে এবং এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত হবে সেটি বের করতে বলেছে। এটা আমি কিভাবে করব? দেখো, আমি যদি তোমাদেরকে বর্গক্ষেত্রটা একটু এঁকে দেখাই,
সেক্ষেত্রে বর্গক্ষেত্রটা কীরকম হয়? বর্গক্ষেত্রের চারটা বাহু কি পরস্পর সমান হয়, অর্থাৎ আমার এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু, অর্থাৎ আমার প্রতিটা বাহু কি হবে? প্রতিটা বাহু সমান হবে, তাই না? অর্থাৎ আমার যদি এই বাহুটা ক সেন্টিমিটার হয়, আমার এই বাহুটাও কি হবে? ক সেন্টিমিটার হবে, এবং আমার এই নিচের বাহুটাও হবে ক সেন্টিমিটার, এ পাশের বাহু হবে ক সেন্টিমিটার। যেহেতু বর্গক্ষেত্র সেহেতু তার প্রত্যেকটা বাহু কি সমান সমান হবে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, আর যদি একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হবে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর সংখ্যা, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমি কি ধরেছিলাম? ক, এবং বাহুর সংখ্যা কত? 4, অর্থাৎ ক গুণ 4 সেন্টিমিটার। তাহলে উত্তর কত হবে? 4 ক সেন্টিমিটার। তোমরা ক গুণ 4 বা 4 গুণ ক রাখতে পারো, অথবা এভাবে 4 ক লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পরিসীমা কত আসলো? 4 ক সেন্টিমিটার। এবার বলেছিল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। তাহলে আমি প্রথমে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ধরেছিল আমি? ক সেমি, যেটি আমাকে প্রশ্নে বলে দিয়েছিল যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি? ক সেমি, অর্থাৎ ক সেন্টিমিটার। তাহলে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ সেন্টিমিটার। দেখো দৈর্ঘ্য এখানে সেন্টিমিটার, প্রস্থ কি সেন্টিমিটার, তাহলে 2টা সেন্টিমিটার যোগ করলে কত হবে? বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ সেন্টিমিটার। আমার দৈর্ঘ্য কত ছিল? ক, এবং প্রস্থ কত ছিল? ক। কেন? এই যে দেখো, যদি এর দৈর্ঘ্য ক হয় এর প্রস্থ কি কই হবে, তাই না? যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি বাহুই সমান, অর্থাৎ ক গুণ ক বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমাকে বলেছে 3টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি ক গুণ ক হয় তাহলে 3টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কি গুণ। কত সাথে কত গুণ? 3-এর সাথে এই ক গুণ ক গুণ হবে। কেন? কারণ এই একটা বর্গক্ষেত্রের পুরো ক্ষেত্রফলের সাথে আমি 3 গুণ করব, তখন আমার 3টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে। ঠিক আছে, দেখো আমি পরের লাইনে লিখেছি যে 3টি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল কত? 3 গুণ ক গুণ ক। এখানে এই ক গুণ ক ছিল কি আমার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমি যে এখানে পেয়েছিলাম, তাই না? এটি হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাকে বলেছে 3টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে, তো আমি 3 গুণ করে দিলে কি হবে? 3টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে, অর্থাৎ 3 গুণ ক গুণ ক বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমার এই 3টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তারপর দেখো কি বলেছে যে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলো সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। তুমি যদি একবার অঙ্কগুলো বুঝতে পারো, অঙ্ক করতে তোমার এত মজা লাগবে তুমি শুধু এই অঙ্কই করতে চাইবে। অঙ্কগুলো কীভাবে করতে হবে চলো দেখি। প্রথমে কি বলেছে? ক যোগ 9 সমান সমান কত? 15। এখানে আমাকে বলেছে ক এর মান বের করতে। গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো, অর্থাৎ আমি এখান থেকে ক এর মান নির্ণয় করব। চলো দেখি কিভাবে করতে হবে। দেখো আমাকে প্রথমে কি বলেছিল? ক যোগ 9 সমান সমান কত? 15। অর্থাৎ আমি এখানে ক এর মান বের করব। আমি তোমাদেরকে আগে বলেছিলাম আমি যার মান বের করব সে কোথায় থাকবে? সে থাকবে অলওয়েজ বাম পাশে, অর্থাৎ আমি এই কটাকে বাম পাশে রেখে বাকি সব কিছু আমি ডান পাশে পাঠিয়ে দিব। এই দেখো আমি ক এখানে এ পাশে রেখেছি এবং সমান সমানের ওই পাশে আমি সবগুলো সংখ্যা পাঠিয়ে দিব। তাহলে আমার সমান সমান এ পাশে কত ছিল? 15। আর এই 9 কোথায় ছিল? 9 ছিল সমান সমানের বাম পাশে আর ক এর সাথে, তাই আমি ক এর সাথে থেকে 9কে বাদ দিয়ে দিব, অর্থাৎ আমি 9কে সমান সমানের ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে কত হবে? 15 বিয়োগ 9, অর্থাৎ ক সমান সমান 15 বিয়োগ 9। ঠিক আছে, এবার দেখো যদি আমি ক এর মান বের করতে যাই তাহলে 15 থেকে আমাকে 9 বাদ দিতে হবে। 15 থেকে 9 বাদ দিলে কত থাকবে? 6, অর্থাৎ আমার ক এর মান কত? 6। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে? ক বিয়োগ 12 সমান সমান কত? 25। এখানে আমার ক এর মান বের করতে হবে, সেটা কিভাবে করব? ক বিয়োগ 12 সমান সমান 25।
এই যে এখানে আমি ক এর মান বের করব, তার মানে ক এ পাশে রেখে বাকি সব সমান সমানের এই পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ বাকি সব কিছু আমি ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে কয়ের সাথে কি আছে? কয়ের সাথে আছে আমার -12। আমার এখানে কয়ের সাথে আছে -12। তার মানে যদি আমি -12কে সমান সমানের ওই পাশে পাঠিয়ে দিই তখন কি হয়ে যাবে? -12টা হয়ে যাবে +12, কারণ আমরা জানি সমান সমানের এ পাশ থেকে ওই পাশ পরিবর্তন করলে যে কোনো সংখ্যার আগের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায় এবং ভাগ থাকলে কি গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে ক রেখেছি এবং বাকি সবগুলো কি আমি এ পাশে পাঠিয়ে দিয়েছি। আর এ পাশে কত ছিল আগে থেকে? 25 ছিল, সেই 25ই এখানে বসেছে। আর এ পাশে নতুন করে কি এসেছে? নতুন করে এই 12 এসেছে, যে 12 কিনা আমার কি ছিল? বিয়োগ ছিল, -12। এই -12 যদি ওই পাশে চলে যায় তখন কি হয়ে গেছে? +12, তাই না? তাহলে ক সমান সমান কি হয়েছে? 25 + 12। সুতরাং ক সমান সমান কত? 37। 25-এর সাথে 12 যোগ করলে কত হবে? 37 হবে। তারপর দেখো কি বলেছে? 2 গুণ ক সমান সমান 22, অর্থাৎ আমাকে এখানে ক এর মান বের করতে বলেছে। 2 গুণ ক সমান সমান 22, আমি ক এর মান বের করব। একদম সেম প্রসেস আগের মতো আমি কটাকে এই পাশে রাখবো এবং বাকি সব কিছু আমি সমান সমানের ডান পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ শুধুমাত্র এই কটাকে রেখে বাকি সব আমি এই সমান সমানের এই পাশে পাঠিয়ে দিব। তাহলে কটাকে আমি রাখলাম এবং কয়ের সাথে কি ছিল? কয়ের সাথে ছিল এই গুণ 2। তাহলে এই গুণ 2কে আমি এই পাশে পাঠিয়ে দেব। তাহলে গুণ 2 যদি সমান সমানের ওই পাশে চলে যায় তখন কি হয়ে যাবে? গুণ 2 ওই পাশে চলে গেলে ভাগ 2 হয়ে যাবে, অর্থাৎ এই কয়ের জায়গায় থাকবে, সমান সমানের সমান সমান এবং 22-এর 22 ঠিক জায়গায় থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে এই 2। যেহেতু 2 আমার কয়ের সাথে ছিল আর আমার শর্তই হচ্ছে কয়ের সাথে যা থাকবে তাই আমি ডান পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ আমি এখানে কটাকে রেখে বাকি সব কিছু কি ওই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে ক সমান সমান কত হবে? 12 ভাগ 2 সমান সমান কত? 11। 12কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 11। এবার 4 নম্বর অঙ্কে দেখো কি বলেছে? ক ভাগ 8 সমান সমান কত? 7। সেম প্রসেস, আমি কটাকে এ পাশে রাখবো এবং বাকি সব কি এ পাশে পাঠিয়ে দিব। তাহলে এ পাশে 7-এর 7ই থাকবে এবং কয়ের সাথে কত ছিল? কয়ের সাথে ছিল ভাগ 8, অর্থাৎ এই ভাগ 8 সমান সমানের ওই পাশে গেলে কি হবে? গুণ 8 হয়ে যাবে, অর্থাৎ 7 গুণ 8 হয়েছে। এবং ক সমান সমান কত? 7 8 56, অর্থাৎ কয়ের মান 56। তারপরের অঙ্কে দেখো কি বলেছে? 7 গুণ 8 যোগ ক সমান সমান 63। দেখো এখানে কিন্তু আমার বন্ধনী ব্যবহার হয়েছে, অর্থাৎ এই যে বন্ধনী, আমি এই বন্ধনীর কাজ আগে করব, ঠিক আছে, তারপর বাকি কাজ। দেখো এখানে কি আছে? কয়ের সাথে কত আছে? 8, এবং ক আর 8 কিন্তু একসাথে যোগ অবস্থায় আছে, বন্ধনী দিয়ে এটাকে নির্দিষ্ট করে দিয়েছে। আর 7 হচ্ছে এই পুরোটার সাথে গুণ। তোমরা কিন্তু আবার ভেবো না যে এই 7 8-এর সাথে গুণ আছে, দেখো বন্ধনী দিয়ে আলাদা করে দিয়েছে, তার মানে হচ্ছে 8 এবং ক যোগ অবস্থায় আছে এবং এই পুরো যোগের সাথে 7 গুণ অবস্থায় আছে। তাহলে আমি কিসের মান বের করব? আমি বের করব কয়ের মান। তো যথারীতি আমি 8 এবং ক, অর্থাৎ কয়ের সাথে যা যা আছে এই পাশে রেখে বাকি সবকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে কি ছিল? 8 যোগ ক, আমি লিখে দিলাম 8 যোগ ক, এবং এই পাশে কি ছিল? সমান সমান, এই সমান সমান, তারপর কত ছিল? 63, এই যে 63। এবার দেখো এখানে কি ছিল? গুণ 7 ছিল। এই গুণ 7কে আমি কি করব? সমান সমানের এ পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ 63-র পাশে। তাহলে কত হবে? তাহলে এই গুণ 7 ওই পাশে চলে গেলে ভাগ 7 হয়ে যাবে, অর্থাৎ 63 ভাগ 7। তাহলে কত হলো? তাহলে হলো 8 যোগ ক সমান সমান 9, কারণ 63-কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে? 9। তাহলে 8 যোগ ক সমান সমান 9। এবার আমি কয়ের মান কীভাবে বের করব? এবারও এই কটাকে এই পাশে রেখে বাকি যা আছে সব আমি এই সমান সমানের ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে 9-এর এ পাশে আমি ক রাখলাম কয়ের জায়গায়, সমান সমান রাখলাম এই সমান সমানের জায়গায়, এবং এই 9 রাখলাম সমান সমানের পরে। তারপর কি এখানে 8 কি ছিল? যোগ অবস্থায় ছিল, অর্থাৎ যোগ 8 ছিল। যোগ 8 সমান সমান ওই পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ 8, অর্থাৎ ক সমান সমান 9 বিয়োগ 8। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1। আমার কয়ের মান কত? 1। ঠিক আছে,
তারপরে 6 নম্বর অঙ্ক দেখো একদম সেম আগেটার মতো, অর্থাৎ 5-এর মতো। ক বিয়োগ 4 ভাগ 6 সমান সমান 6। আমি ক বিয়োগ 4কে পাশে রাখবো এবং বাকি সব কিছু কি সমান সমানের এপাশে পাঠিয়ে দিব, অর্থাৎ এই ভাগ 6কে আমি সমান সমানের এই পাশে পাঠিয়ে দিব। ক বিয়োগ 4 সমান সমান 6 গুণ 6, এই সমান সমানের সমান সমান এবং এই 6-এর 6 এবং এই ভাগ 6 ওই পাশে চলে গেছে, তাহলে কি হয়েছে গুণ 6। এই দেখো গুণ 6, অর্থাৎ ক বিয়োগ 4 সমান সমান 6 গুণ 6। এই ভাগ 6টা ওই পাশে চলে গিয়ে কি হয়েছে গুণ 6। তাহলে ক বিয়োগ 4 সমান সমান কত আসবে 6 6 36। এবার আমি কিসের মান বের করব, শুধুমাত্র ক এর মান, তার মানে ক এর সাথে আমার কিচ্ছু থাকা যাবে না, আমি কটাকে রাখবো, বাকি সব কি ওই পাশে পাঠিয়ে দিব। এই ক এর ক সমান সমানের সমান সমান 36-এর 36 এবং এখানে 4 কি এ পাশে চলে আসবে, আর এই 4 কি ছিল, 4 ছিল আমার বিয়োগ 4, এই বিয়োগ 4 সমান সমান এ পাশে গেলে কি হবে যোগ 4, অর্থাৎ 36 যোগ 4। তাহলে 36-এর সাথে 4 যোগ করলে কত হয় 40, অর্থাৎ আমার ক এর মান কত, আমার ক এর মান 40। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা কোথায় করতে পারছো না, কি সমস্যা হচ্ছে আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 4-এর এই 1, 2, 3 এবং 4 নাম্বার পর্যন্ত দেখিয়েছি। আগামী ক্লাসে আমি এই 5 নাম্বার অঙ্ক তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজভাবে করতে হয় এবং খুব সহজেই অঙ্কের উত্তর বের করতে হয়। ঠিক আছে, আশা করছি তোমাদের অঙ্কের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি তোমাদের এই অঙ্কের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, যেন পরবর্তী সলিউশনের ভিডিওগুলো সবার আগে তুমি পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।